শেখ হাসিনার একটা অনেক বড় বিজয় হয়েছে এবং ইউনূস সাহেবের কার্যত বলতে গেলে মোটার আগে প্রায় গালে একটা ঠাসিয়ে থাপ্পড় খেয়েছে। শেখ হাসিনার থাপ্পড় মোদির হাত ধরে খেয়েছে ইউনূস সরকার। বেগম খালেদা জিয়াকে গতকালকে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে আজকে উনি লন্ডনে এসেছেন। খালেদা জিয়া কি বাংলাদেশে আর যেতে পারবেন কি পারবেন না? একদিকে সীমান্তে স্মরণকালের একটা উত্তেজনা আজকে আমরা দেখেছি। বিজিবির অসম সাহসিকতার কারণে বিএসএফ কে পিছু হটতে বাধ্য হয়েছে, তারা পিছু হটেছে। এর মাঝখানে বর্তমান সরকারের সাথে ভারতের যে কূটনৈতিক সম্পর্ক আমরা বাহিরে ঠিকঠাক দেখলেও বেশিরভাগ সময় আমরা বুঝতে পারছি আভ্যন্তরীণভাবে ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক অনেকটাই ধসে পড়েছে। বেগম খালেদা জিয়া গতকাল লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। একটা প্রশ্ন আসলে দীর্ঘদিন থেকে রাজনীতির মাঠে আছে। কেউ কেউ সরাসরি বলছিলেন, কেউ আকার ইঙ্গিতে বলার চেষ্টা করছিলেন, বেগম খালেদা জিয়া বিদেশে যাচ্ছেন না কেন? তিনি তো খুব সিরিয়াসলি সেই বেগম খালেদা জিয়ার উপরে অন্যায়ভাবে আপনার 2 কোটি টাকা, সেই 2 কোটি টাকা আপনার 8 কোটি টাকা হয়েছে এবং সেই আদালত কিন্তু বলেছিল যে এই টাকা তছরূপ হয়নি, এই টাকা আত্মসাৎ হয়নি। আমরা দেখেছি বেগম খালেদা জিয়াকে ফরমাইশি রায় দিয়ে ভয়ঙ্কর একটা পরিকল্পনা নিয়েই বাংলাদেশে ফিরেছেন নোবেল শান্তি পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনূস। কি সেই ভয়ঙ্কর পরিকল্পনা? গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ থেকে একেবারে ইসলামিক বাংলাদেশে পরিণত করাই মোহাম্মদ ইউনূসের একমাত্র উদ্দেশ্য, একমাত্র লক্ষ্য। কাজ হলো আর এক মুহূর্ত দেরি না করে 15ই জানুয়ারির মধ্যে নির্বাচনের সূচিত তারিখ ঘোষণা করে। এটা একটা ভিন্ন জগৎ, এটা আমার নিজস্ব জগৎ না। এই জগতে আমি কোনোদিন ছিলাম না, থাকার কোনো আগ্রহ ছিল না। এটার ডান বাম আমার জানা নেই। অনেকটা হাঁটিয়ে চলার মতো অবস্থা। একটু সংকোচ করছিলাম। বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে লন্ডনে গিয়েছেন, এইটা আপনারা সবাই জানেন। অন্যদিকে ভারত এবং বাংলাদেশ সীমান্তে একটা ঝামেলা চলতেছে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে। এর মধ্যে কিন্তু সাধারণ মানুষরাও জড়িত হয়েছে। এইসব কে করাচ্ছে? এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই আপনাদের সামনে ধারাবাহিকলি তুলে ধরব। খালেদা জিয়া দেশ থেকে যাওয়াতে কার কার সুযোগ হয়েছে, অন্যদিকে ভারত কিভাবে বাংলাদেশকে চাপ দিচ্ছে, সবকিছু আপনারা দেখতে পারবেন এবং আওয়ামী লীগের কিভাবে বিশাল সুখবর হতে যাচ্ছে এইটাও দেখতে পারবেন। দর্শক শ্রোতা, ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আসুন দর্শক, আমরা মূল অংশবিশেষগুলো দেখে আসি যে কিভাবে ভারত বাংলাদেশকে চাপ দিচ্ছে, অন্যদিকে বাংলাদেশের সাধারণ মানুষরাও কি করতেছে এবং খালেদা জিয়া যাওয়াতে আওয়ামী লীগের জন্য কিভাবে সুখবর হতে যাচ্ছে। তারা কিন্তু শেখ হাসিনাকে আনার বিশাল ষড়যন্ত্র করে এবং তাদের ষড়যন্ত্রগুলা সফলতার দিকে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করে নিয়ে যান। তো আমার ভিডিওটা যারা দেখছেন সবাই দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারে হয়তোবা কিছু মানুষের জীবন বাঁচলেও বেঁচে যেতে পারে। গতকালকে আমি জানি না যে লাস্ট কবে এমন দৃশ্য বা এমন সাহস বা এমন দেশপ্রেম আমাদের বিজিবি দেখিয়েছিল। আপনারা জানেন যে গতকালকে চাঁপাইনবাবগঞ্জের একটা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে, মানে নো ম্যানস ল্যান্ড, যেটা আন্তর্জাতিক একটা সীমানা নীতি আছে বা রুলস আছে, সেইখানে ওই কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে আমরা দেখেছি কিভাবে বিজিবি বুক পেতে দাঁড়িয়েছিল। পাশাপাশি স্থানীয় জনগণ তারাও যার হাতে যা ছিল তাই নিয়ে সেখানে কালকে দাঁড়িয়েছিল। তখনই আমি গতকালকে বলছিলাম যে ভাই, এই ঘটনাটার ঝাল কিন্তু বিএসএফ তুলবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে যারা ভারতে বিভিন্ন সময় প্রবেশ করেন, যে কোনো কাজে, অবৈধ কাজে বৈধ কাজে ভারতের সীমানা পার হন, আপনারা দয়া করে আগামী 1 সপ্তাহ কোনো জায়গাতে যাইয়েন না, 2 দিন উপোস থাকেন, কারণ জীবনটা হারাবেন। যা বলছিলাম ঠিক তাই ঘটে গেল। দর্শক, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের চীনাকান্দি সীমান্ত এলাকা, সেখানে বিএসএফের গুলিতে বাংলাদেশের একজন যুবক মারা গিয়েছে। আপনার যে মারা গেছে তার বাড়ি হচ্ছে উপজেলার ধনপুর ইউনিয়নের গামাতলা খাসাপাড়া পূর্ব এলাকার বাসিন্দা জয়নাল আবেদিনের ছেলে মোহাম্মদ সাইদুল ইসলাম। কালকে দুপুর থেকে যে উত্তেজনা আমরা দেখেছি, এই উত্তেজনায় কিন্তু ভারতের জনগণও দেখেছে, এবং কি বিএসএফ কোনো না কোনোভাবে এই দৃশ্যটা কিন্তু মানতে পারে নাই। এর মাঝখানে 2 বিএসএফ বাংলাদেশে অনুপ্রবেশ করার পরে গুল্লি কিউ করা, এটার পরে কিন্তু হালকা ধোলাই টোলাইও খাইছিল। তখনই বলছি যে এটা বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্ত এরিয়া আছে
সেইখানে দায়িত্বরত যত বিএসএফ সদস্য আছে তারা কিন্তু এই ঝালটা মিটানোর চেষ্টা করবে, কিন্তু আমার কথা হয়তো অনেকে শোনেন নাই মনোযোগ দিয়ে, অথবা বিষয়টা জানেন না, যার ফলে হলো কি আপনার এই ঘটনাটা ঘটে গেল। সুনামগঞ্জ ব্যাটালিয়ন 28 বিজিবি বলছে মাসিমপুর বিওপি এবং প্রতিপক্ষ 193 বিএসএফ ব্যাটালিয়নের করাইগড়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার 1209 এমপির কাছে প্রবেশ করেছিল বাংলাদেশি যুবক। সেই সময় আপনার 193 ব্যাটালিয়ন বিএসএফ এর টহল দল তাকে দেখা মাত্রই গুলি করে। স্থানীয় সূত্র বলছে আপনার সাইদুল ইসলামের বয়স হচ্ছে মাত্র 24, আর সন্ধ্যার পর এই ঘটনাটি ঘটেছে। গুলিতে আহত সাইদুলকে সুনামগঞ্জের সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আর আমরা এটা নিয়ে কি বলবো বলেন? সো বুঝতে পারছেন যে গতকালকে বাংলাদেশ যা ঘটাইছে, ভারতের বিএসএফ এদের যে আগ্রাসী চরিত্র, এরা কিন্তু এটা কোনোভাবেই হজম করবে না। আপনারা যারা অবৈধ বা চোরাচার বাড়ি আছেন বা চোরাচালানের কাজে জড়িত আছেন, পেটের দায় অনেকেই করেন, কিন্তু ভাই জীবনটা কিন্তু গুরুত্বপূর্ণ, সিচুয়েশনটা স্বাভাবিক না। বিএসএফ এ পর্যন্ত বাংলাদেশের সীমান্তে এমন কোনো প্রতিরোধের মুখোমুখি কিন্তু কখনো হয় নাই। সো কালকে যা হয়েছে এটা কিন্তু বিএসএফ নিজেদের গায়ে লাগায় নিছে। ইভেন আপনারা জানেন যে উপদেষ্টা মাহফুজের একটা পোস্টকে কেন্দ্র করে এরপরে কিন্তু সীমান্তে ড্রোন নজরদারি। আপনি ভাবতেছেন যে আশেপাশে কেউ নাই, এই পিলারটা দিয়ে ঢুইকা যায়, কিন্তু আকাশ থেকে অনেক উপর থেকে ড্রোন হয়তো আপনাকে ভিডিওতে দেখছে। এখন তো ড্রোন চিনেনি, আকাশে উড়ে যেই এরা দেখতেছে আপনি কোন পিলারের কাজ দিয়ে দেখতেছেন, একটা মনিটরের মধ্যে বসে দেখতেছে। আগে হচ্ছে যেইখানে যে দাঁড়াই থাকতো সেইখানে দেখতো, কারণ ওইখানে ক্যামেরা লাগানো যায় না। এখন এটা যেটা হয়েছে, এরা ড্রোন নজরদারি ড্রোন পাঠাইছে। তো স্বাভাবিকভাবে এখন একটা টেলিভিশনের মনিটর আর 10টা ড্রোন 10 কিলোমিটার এলাকার মধ্যে দেখা যাচ্ছে আপনি কোন দিক দিয়ে অনুপ্রবেশ করছেন। সাথে সাথে সেখানে যাবে, স্পটে গুলি করবে, আর আইনত বলবে আপনি হামলা চালাইছেন, আপনি এটা করছেন। আর এটা নিয়ে কিন্তু কোনো বিচার এই পর্যন্ত কখনোই হয় নাই। সো এই সময়টা খুবই উত্তপ্ত সীমান্ত পরিস্থিতি। যে কোনো জায়গায় ঘটনা চাঁপাইনবাবগঞ্জে ঘটছে, তার মানে এনে যে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে আপনি ঢুকবেন না, সারা বাংলাদেশের যে কোনো সীমান্তে দয়া করে আপনারা এখন কোনো রকমের অবৈধ অনুপ্রবেশ ভারতের মধ্যে করতে যাবেন না। আর আমরা দেখি সরকার এটা নিয়ে কি প্রতিবাদ করে বা কি জানায়, কারণ এই সরকার আসার পরেও প্রতিদিনই এভারেজে সীমান্তে মানুষ মরছে, কিন্তু সরকারের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে শক্ত কোনো পদক্ষেপ আন্তর্জাতিকভাবে আমাদের আসলে চোখে পড়ছে না। বেগম খালেদা জিয়াকে গতকালকে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে, বর্তমানে আজকে উনি লন্ডনে এসেছেন। সো এতদিন উনি বিদেশে আসেন নাই, এন হঠাৎ করে খালেদা জিয়াকে কেন বিদেশে পাঠানো হয়েছে, ওনার ছেলে এখানে থাকেন, এগুলো কি? খালেদা জিয়া কি বাংলাদেশে আর যেতে পারবেন কি পারবেন না? যে -2 থিওরি বা ফর্মুলা যেটা ছিল সেটা কি বাস্তবায়নের পথে? কোন দিকে যাচ্ছে রাজনৈতিক মোড়? আবার ওইদিকে সেনাপ্রধান বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন। এইগুলো নিয়ে মানুষের মনে বিভিন্ন ধরনের প্রশ্নের উদ্ভব হয়েছে, মানুষ বিভিন্ন ধরনের প্রশ্ন করছে। কেউ কেউ বলছে যে খালেদা জিয়া কি আর বাংলাদেশে যাইতে পারবে, ব্যাক করতে পারবে না? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগে যে 111-এর সময় তাকে বলা হয়েছিল যে বাংলাদেশে যেতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, এরকম পরিস্থিতি সৃষ্টি হবে? কোন দিকে যাচ্ছে আসলে, উদ্দেশ্যটা কি, লক্ষ্য উদ্দেশ্যটা কি? তো এটি নিয়ে মানুষের মনে আলাপ আলোচনা হচ্ছে, মানুষ প্রশ্ন করছে। এটা একটা রাজনৈতিক, বর্তমানে গতকাল থেকে আজকে পর্যন্ত একটা রাজনৈতিক বেশ এটা নিয়ে আলোচনা হচ্ছে। সো আমার বিশ্লেষণ যেটা বা তথ্য ইনফরমেশন আমি যে যতটুকু পেয়েছি আমার সোর্স থেকে, আমার যতটুকু জানার আমি যতটুকু বুঝেছি, যে 111-এও কিন্তু এই ফ্যাসিস্ট খুনি জঙ্গি ইউনূস, এই জঙ্গি ইউনূস কিন্তু 111-এও দুই দলকে মাইনাস করতে চেয়েছিল, খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে এই মাইনাস করতে চেয়েছিল। -2 ফর্মুলা নামে তখন এক ফর্মুলা নিয়ে আসছিল। কিন্তু বাংলাদেশের যারা পুলিশ, সেনাবাহিনী বা রাজনীতিবিদরা ওনাকে বলেছে যে আসলে আপনি এই পরিস্থিতিতে পারবেন না। আওয়ামী লীগ, বিএনপি, এখন উনি পিছু হটেছেন। এখন আবার যেহেতু একটি বাংলাদেশে একটি নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, নতুন পরিস্থিতি উদ্ভব হয়েছে, সেই জন্য উনি আবার নতুন করে এই -2 থিওরি ফর্মুলা বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছেন। ওনার সাথে কারা কারা কাজ করছে, কোন কোন ব্যক্তি, এটা আমি ওইভাবে বিস্তারিত বললাম না। দুটো পত্রিকা ব্যাপকভাবে ওনাদেরকে সহযোগিতা করছেন, ওই পত্রিকার সম্পাদকরা।
তো বাট কথা হচ্ছে যে মূলত বেসিকলি আপনারা যদি ধরে নেন যে আপাতত আমি মনে করি, আমার বিশ্লেষণ হচ্ছে, যদি কোনো পরিবর্তন আওয়ামী লীগ বাংলাদেশে করে না দেয়, তাহলে 111-এর মতো যদি আওয়ামী লীগ বাংলাদেশে কোনো পরিবর্তন না করে দেয়, তাহলে আপাতত বেগম খালেদা জিয়া আর বাংলাদেশে যেতে পারছেন না। আর তারেক রহমান তো বাংলাদেশে যাচ্ছেনই না, কারণ উনি গ্রেনেড হামলা সহ আরো কয়েকটি মামলার আসামি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। সো উনি বাংলাদেশে যাচ্ছেন না। তার মানে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে যেতে পারবেন না। বাট আমি মনে করি যে ইউনূসের এইবার আমি বেগম খালেদা জিয়ার পক্ষে অবস্থান নিতে চাই, বেগম খালেদা জিয়ার পক্ষে বলতে চাই। কেন বলতে চাই? যে বাংলাদেশে ইউনূস যদি এই প্রক্রিয়া বাস্তবায়ন করতে চায়, -2 থিওরি ফর্মুলা যদি বাস্তবায়ন করতে চায়, তাহলে ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে পরিস্থিতি হয়েছিল এর চেয়ে অনেক অনেক গুণে ভয়াবহ পরিস্থিতি হবে এই জঙ্গি সুদখোর মহাজন ফ্যাসিস্ট ইউনূসের। এর চেয়ে বড় ভয়াবহ পরিস্থিতি হবে। কেন পরিস্থিতি হবে আমি আপনাকে বলি, যে বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে একটি ব্যাপক আদর্শভিত্তিক একটি রাজনৈতিক সংগঠন, অসম্ভব রকমের একটা আদর্শভিত্তিক রাজনৈতিক সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। যেমন কেন আদর্শভিত্তিক বললাম, আপনি বলেন যে আমার যারা এখন বর্তমানে লাইভটা দেখছেন, দেখেন অনেকেই যে বঙ্গবন্ধুর নাম নিলে, 32 নম্বর নাম নিলে কিন্তু তাদের গায়ের পশম দাঁড় হয়ে যায়। শেখ হাসিনার নাম নিলে চোখ দিয়ে পানি চলে আসে। আজকেও আমি এক মহিলার সাথে কথা বলছিলাম, ওনার নাম হচ্ছে জুই। উনি কাঁদতেছিল কেন? উনি ময়মনসিংহ থেকে ঢাকা আসতেছিল। তো ঢাকা যখন ময়মনসিংহ আসতেছিল, যখন হাইওয়ে গুলো দেখতেছিল, যখন এরকম সুন্দর সুন্দর রোড ঘাট মেট্রো রেল এগুলো যখন আসতেছে আর দেখতেছে, তখন উনি কাঁদতেছে আর বলতেছে যে এত কিছু করার পরেও আমরা প্রধানমন্ত্রীর সাথে এই খারাপ ব্যবহার করতে পারলাম। সবই তো আছে, কেন যেন বাংলাদেশে কিছু নেই। এই সবই তো আছে বাংলাদেশে, শুধু কেন জানি একজন মানুষ নেই, এই বাংলাদেশটা খালি খালি লাগছে। এই যে শেখ হাসিনার প্রতি মানুষের এত আবেগ, এত ভালোবাসা, এই আবেগ ভালোবাসা প্রেম, এটি হচ্ছে আদর্শিক। কারণ বঙ্গবন্ধুকে এদেশের মানুষ জাতির পিতা হিসেবে মনে করে, তার কন্যাকে জাতির পিতার কন্যা মনে করে। শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে কোনো একটা নাম না, বা উনি কোনো একটা প্রধানমন্ত্রী না, বা উনি কোনো একটি দলের সভাপতি না। শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের মানুষের একটা আবেগ, একটা অনুভূতির নাম হচ্ছে শেখ হাসিনা। এই জন্য যদি আপনি মনে করেন যে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে, বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে মাইনাস করে ফেলবেন কখনো, এটা আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। আপনার পিঠের চামড়া থাকবে না, আপনার গায়ের পশম একটা থাকবে না, সব এই দেশের মানুষ জনগণ খুলে ফেলবে। এ হচ্ছে একটা বিষয়। আর বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী বা বাংলাদেশে আওয়ামী বিরোধী যদি আপনি বলেন, একটা বড় প্ল্যাটফর্ম আছে। সেই বড় প্ল্যাটফর্মটার নাম হচ্ছে, এটাকে যদি বলেন আওয়ামী বিরোধী মহল যদি বলেন, সেই বিরোধী মহলটার নাম হচ্ছে বিএনপি। বাট এই বিএনপি কিন্তু অনেক লোকজন আছে, বিভিন্ন শ্রেণী পেশার লোকজন, যারা আওয়ামী লীগকে পছন্দ করে না বা আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ পায় নাই, বিভিন্নভাবে তারা গিয়ে বিএনপিতে গিয়ে আশ্রয় নিয়েছে বা বিএনপি গড়ে উঠেছে। এখন এখানে একটা রাজনীতিক এবং পেশি শক্তি গড়ে উঠেছে। এখন আপনি যদি চান যে বিএনপিকে, এত বড় একটা পেশি শক্তির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাকে আপনি মাইনাস করে ফেলবেন, এটা সম্ভব না। বাট প্রক্রিয়াটা চলবে। যে প্রক্রিয়াটা হচ্ছে যে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, ছলে বলে কৌশলে যেভাবে হোক চিকিৎসার নামে। এখন যেটা করা হবে যে তাকে একটা নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশে বিএনপির যত রাজনীতিবিদ আছে, বিএনপির যত বিভিন্ন জায়গায় বঞ্চিত, অবহেলিত বা লুবি এই টাইপের বা অন্য দল করতে চায়,
কোন রকম এই দলে ছিল এখন অন্য দলে যেতে চায়, এরকম যারা চিন্তা ভাবনার একটা প্ল্যাটফর্ম আছে, ওই প্ল্যাটফর্মগুলো এখন ইউনূসের নাগরিক শক্তিতে গিয়ে জয়েন দিবে। তার মানে হচ্ছে বর্তমানে এই রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি যদি বলেন, আপনি যদি গভীরভাবে বিশ্লেষণ করেন, বর্তমানে এই রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি সাময়িক অল্প সময়ের জন্য একটু লাভবান হয়েছে। অল্প সময়ের জন্য কি লাভবান হয়েছে? যারা বাংলাদেশে হঠাৎ করে ক্ষমতার স্বাদ পেয়ে লুটতারাজ, মানুষের ব্যবসা বাণিজ্য, লুটপাট, চাঁদাবাজি এগুলো করছে অল্প সময়ের জন্য। বাট আপনি যদি দীর্ঘ সময়ের জন্য আপনি যদি এটাকে পর্যবেক্ষণ করেন, বিশ্লেষণ করবেন, যে আপনি দেখবেন বিএনপির জীবনের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে এবার। কারণ ইউনূসের নেতৃত্বে যে নাগরিক শক্তি হবে, সেই নাগরিক শক্তি বিএনপি থেকে অনেক বাঁকা বাঁকা নেতা, অনেক বড় বড় নেতা ওখানে চলে যাবে। তার মানে এই রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে বিএনপি। আর অপরপক্ষে আমি যদি বিশ্লেষণ করি, অপরপক্ষে যদি আওয়ামী লীগের কথা চিন্তা করেন, যে আওয়ামী লীগ সাময়িকভাবে একটা চরম হুমকির মুখে পড়েছে, সাময়িকভাবে একটি চরম ভাবে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, ইমেজ সংকটে পড়েছে, দলের নেতাকর্মীরা নির্যাতিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। বাট ইভেনচুয়ালি লং লাস্টিং যদি আপনি চিন্তা করেন, ভবিষ্যতের কথা যদি চিন্তা করেন, যে আওয়ামী লীগ আগামী 50 বছর বাংলাদেশকে শাসন করার মতো, বা আওয়ামী লীগ আগামী 50 বছর বাংলাদেশের ক্ষমতা থেকে জনগণের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনা করার মতো এই সক্ষমতা অর্জন করেছে 5 তারিখের পরে। এখন আপনি প্রশ্ন করবেন যে আমি কি পাগল হয়ে গেছে, আমি এই কথা বলছি কেন? অবশ্যই আওয়ামী লীগ এই 5 তারিখের পরে, আওয়ামী লীগের জীবনের সবচেয়ে বড় উপকারটা হয়েছে এই 5 তারিখের পরে। ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে আওয়ামী লীগের। অনেক নেতাকর্মী মারা গিয়েছে, অনেক নেতাকর্মীদের বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য সবকিছু ধ্বংস হয়ে গেছে। বাট লং লাস্টিং আপনি যদি রাজনৈতিক চিন্তা করেন, যে লাভ, ওয়িং আপ দ্য ব্যালেন্স অফ প্রবাবিলিটি যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎটা উজ্জ্বল হওয়ার প্রবাবিলিটি হাই হয়েছে এই 5 তারিখের পরে। কেন হাই হয়েছে আমি বলি, যে আপনি দেখেন যে গত 17 বছরে যেই সব লোক আওয়ামী লীগ করতো না, আওয়ামী লীগকে গালি দিত, আওয়ামী লীগের ছাত্রলীগকে গালি দিত, আওয়ামী লীগের নেতাদেরকে অপছন্দ করত, প্রত্যেকটা লোক আজকে আওয়ামী লীগের প্রোগ্রামে যাচ্ছে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের জন্য কান্নাকাটি করছে। বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িটা ভেঙে দেওয়ার ফলে সকল মানুষ আজকে যারা মুক্তিযুদ্ধের পক্ষে সময় যারা ছিল, সকল মানুষের গায়ে আগুন ধরেছে, কলিজাতে আগুন ধরেছে। শেখ হাসিনাকে যখন বাংলাদেশের থেকে যখন শেখ হাসিনা চলে যায়, আওয়ামী লীগ করে না, 71কে বিশ্বাস করে তারা চোখের পানি ফেলে নীরবে নিবৃত্তে কেঁদেছে যে এ কি হলো, আমরা তো এটা চাই নাই, আমরা তো এই বাংলাদেশে এটা চাই নাই। 5 তারিখের পরে যারা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় যারা স্টুডেন্ট ছিল, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছিল, যারা একেবারে রাজনীতি করে না, কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা যে উন্নয়নগুলো করেছিল, সে উন্নয়নের সুফল বাংলাদেশে তারা পেয়েছিল। 5 তারিখের পরে তাদের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্কের অবনতি যে তলানিতে গিয়ে পৌঁছেছিল, তা কি খানিকটা স্বাভাবিক হতে চলেছে? অথবা যদি সরাসরি বলি যে ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে কি কোনো ধরনের সমঝোতা সৃষ্টি হয়েছে? বাস্তবতার জায়গা থেকে কিছু কিছু লক্ষণ আমরা বুঝতে পারছি, কিছু লক্ষণে যে এরকম কোন একটি সমঝোতা হয়েছে, অথবা সম্পর্ক স্বাভাবিক দিকে যাওয়ার একটা চেষ্টা করা হচ্ছে দুপক্ষের দিক থেকেই। এবং এর পাশাপাশি বিশ্লেষকরাও বলছেন যে দুই দেশের স্বাভাবিক অবস্থায় যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। তার কারণ ভারত এবং বাংলাদেশ দু রাষ্ট্রই বুঝতে পারছে যে তাদের নিজেদের মধ্যকার কূটনৈতিক, স্ট্র্যাটেজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে একটা সম্পর্ক বজায় রেখে চলতেই হবে। এবং নানান ধরনের বিশ্লেষণ যেটি উঠে এসেছে যে ভারত নানান ধরনের ষড়যন্ত্র করছে, এটা তো আমরা মনে করি, কিন্তু ভারতের পক্ষ থেকে যে মেসেজটি দেওয়া হচ্ছে, যদি কিনা
এই পদক্ষেপগুলো নেওয়া হয় তাহলে দু দেশের সম্পর্ক একটা স্বাভাবিক অবস্থায় যেতে পারে। যেমন তারা বলছেন যে এরকম একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে, হিন্দু তথা ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তারা যে প্রোপাগান্ডা চালাচ্ছিল সেগুলো তার ধোপে টেকেনি, তারপরেও তারা তাদের দাবিতে অনর আছে। একটা চাপ সৃষ্টি করার মধ্য দিয়ে তারা এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছে যে হিন্দুদের বা ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যদিও তাদের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে তো আমরা জানি। যাই হোক, আর কি বলার চেষ্টা করা হচ্ছে, আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার বিষয়টি তারা দেখতে চায় এবং পাশাপাশি তারা সামরিক এবং নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ ভারতকে নিশ্চয়তা দেবে নিরাপত্তার বিষয়টি, সেটিও তারা মোটামুটি দেখতে চায়। আমরা যদি দুপক্ষে দুটি ছোট বক্তব্য একটু বিবেচনা নিয়ে আসি। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গত কয়েকদিন আগে বললেন যে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনা এবং অন্যান্য স্বার্থের বিষয়গুলো পাশাপাশি চলবে। অর্থাৎ শেখ হাসিনাকে কেন্দ্র করে ডক্টর ইউনূস প্রশাসন যে একটা যুদ্ধাঙ্গী মনোভাবে ছিল আমরা যেটি দেখতে পেয়েছি, সেখান থেকে সরে এসেছে। এবং এটুকু জানিয়ে রাখি, এটি আপনারা হয়তো অনেকে বলবেন যে বাংলাদেশ সরকারকে বা ডক্টর ইউনূসকে বুড়ো আঙুল দেখিয়ে ভারত এই কাজটি করেছে। কোনটি? ভারত আবারও শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে। অর্থাৎ যতই নোট ভার্বাল দেওয়া হোক, যতই ফর্মাল ইনফর্মালি ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে দাবি জানানো হোক, ভারত কোনো প্রকারে গুরুত্ব দিচ্ছে না। এবং এই বিষয়টি ডক্টর ইউনূস সরকার জানে বিধায় আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এই মন্তব্যটি করেছেন যে শেখ হাসিনাকে ফেরত আনা এবং অন্যান্য স্বার্থের বিষয়গুলো পাশাপাশি চলবে, একটা আর একটার পথে কোনো প্রকারের বাধা হয়ে দাঁড়াবে না। আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি একদিন আগেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে উত্তরটি দিয়েছেন তা হচ্ছে এরকম যে ভারতের পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক ঢাকা সফরের পর প্রেস বিবৃতি আকারে এমনটি জানিয়ে দেওয়া হয়েছে যে ভারত বাংলাদেশে একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং ইনক্লুসিভ একটা বাংলাদেশ দেখতে চায়। কি ইনক্লুসিভ? ওই যে বললাম যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে, অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। এবং তিনি এও বলছেন যে এটাও বলা হয়েছে যে আমরা বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়তে চাই, যা হতে হবে পারস্পরিক আস্থা, মর্যাদা, স্বার্থ ও একে অপরের উদ্বেগগুলো নিয়ে সংবেদনশীলতার ভিত্তিতে। সত্য কথা বলতে যে গত 5 আগস্টের পর ভারতের পক্ষ থেকে এই ধরনের নমনীয় মন্তব্য এর আগে আমরা শুনিনি। মোটামুটি দিন গড়ানোর সাথে সাথে তাদের খানিকটা নমনীয় মনোভাব আমরা উপলব্ধি করতে পারছি। যেমন ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক, বিজেপিরই থিঙ্ক ট্যাঙ্ক, নরেন্দ্র মোদীর দলের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে যিনি পরিচিত, অধ্যাপক শ্রীরাধা দত্ত, তিনি বলছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে সম্প্রতি যা বলেছেন তা প্রশংসাযোগ্য। তারা এটিকে বেশ ভালো ওয়েলকাম জানাচ্ছে। সেনাপ্রধান তো তার একটি সাক্ষাৎকারে, প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, অর্থাৎ ভারতকে একেবারে উড়িয়ে দিতে পারেননি তিনি। ঠিক একইভাবে তৌহিদ হোসেনের বক্তব্য জানালেনই। আর বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার, বিজেপির আরেক বুদ্ধিজীবী বিনা সিকরি, তিনি বলছেন বাংলাদেশের মাটিকে পাকিস্তান যে কোনোভাবে ভারতের নিরাপত্তার স্বার্থের বিরুদ্ধে বা সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহার করবে না, সেটা নিয়ে শতকরা 100% নিশ্চিত হতে পারলে তবেই ভারত এই সম্পর্ক নিয়ে এগোতে পারবে। আমি মোটামুটি সবকিছুর উপসংহারে একটি মন্তব্য করতে চাই। ভারত বাংলাদেশ দুই রাষ্ট্রের উপরে নির্ভরশীল, এটি বাস্তবতা। যারা বলছেন ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ এ দেখিয়ে দিবে, সে দেখিয়ে দিবে, ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য দখল করে বাংলাদেশের মানচিত্র বড় করতে হবে, বাস্তবতা বিবর্জিত উস্কানিমূলক কথাবার্তা। এটি সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম তিনি মন্তব্য করেছেন কদিন আগে। এ নিয়ে নানান ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দল এবং বিশ্লেষকরা তারা জানিয়েছেন এবং সব জায়গা থেকে তুমুল প্রতিবাদ জানানো হয়েছে। ভারত এক আবেগঘন দৃশ্য তৈরি হয়েছিল এয়ারপোর্টে। দীর্ঘ প্রায় 7.5 বছর সম্ভবত
মা এবং ছেলে বা নাতি নাতনিদের সাথে বেগম খালেদা জিয়ার সেই ঐতিহাসিক মুহূর্ত, মা ছেলের মধ্যে একটা জড়িয়ে ধরার দৃশ্য স্বাভাবিকভাবেই সারা বাংলাদেশের মানুষকে আবেগান্বিত করেছে। তো যাই হোক, এই মুহূর্তে চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে আপনার সরাসরি এই মুহূর্তে সম্ভবত তিনি অবস্থান করছেন। আর জনাব তারেক রহমান তিনি নিজে ড্রাইভ করে তার মাকে হাসপাতালে নিয়ে গেছেন। যখন বাংলাদেশ থেকে বেগম খালেদা জিয়া তিনি লন্ডন গেলেন, এর কয়েক ঘন্টা পর একটা নিউজ প্রকাশিত হলো। নিউজটার গুরুত্ব আসলে কতটুকু সেটা বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন দল বিভিন্নভাবে মূল্যায়ন করেছেন। আমরা যদি দেখি বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম সমকাল, তারা যে নিউজটা করেছেন, তো অনেকেই আলোচনা যেটা বারবার ছিল যে রাজনীতিতে -2 ফর্মুলা, লম্বা একটা সময় ধরে বেগম খালেদা জিয়া বিদেশ যাচ্ছিলেন না, জনাব তারেক রহমান দেশে আসছিলেন না, এরকম নানান আলোচনাতে অনেক কিছু এখানে ছিল যে -2 ফর্মুলা। যাই হোক, এখন সেই ইস্যুটারই এক ধরনের একটা বক্তব্য সামনে এসেছে, তবে এটা ভিন্নভাবে এসেছে। আমাদের বাংলাদেশের একজন কি বলা হয়েছে আপনার ব্রিটিশ সংসদ সদস্য, বাংলাদেশের নাগরিকত্ব আছে ওনার, বাংলাদেশের নাগরিক, তিনি বংশোদ্ভূত নাগরিক, রূপা হক, তিনি একটা বক্তব্য দিয়েছেন। এই মুহূর্তে সম্ভবত তিনি বাংলাদেশে আছেন যে বাংলাদেশের রাজনীতি দুই পরিবারের নিয়ন্ত্রণে থাকবে, এটি হতে পারে না। এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে যে আওয়ামী লীগ এবং বিএনপি, শেখ পরিবার ব্যতীত আওয়ামী লীগ আর জিয়া পরিবার ব্যতীত আপনার বিএনপি আদৌ কি রাজনীতির মাঠে টিকে থাকবে? অন্য যে রাজনৈতিক দলগুলো তৈরি হচ্ছে, যেমন জামাত ইসলামের গঠনতন্ত্র আলাদা, এখানে পরিবার ভিত্তিক রাজনীতি নাই, যার যার যোগ্যতা কোয়ালিটি অনুযায়ী তারা আসে, জামাতের আমিরদের পরিবর্তন হয়, বা একজন জামাতের আমির ছিলেন, ওনার ছেলে আবার পরবর্তীতে আমির হবে, বিষয়টা কিন্তু এরকম থাকে না। তো এরপরে আপনার দেখা গেছে যে এরশাদ সাহেবের যে পরিবার, সেখানে কিন্তু পরিবার ভিত্তিক রাজনীতি আছে, বাট মূল রাজনীতি কন্ট্রোলে আছে দুই পরিবারের হাতে। তিনি বলছেন যে একজন নেতার কন্যা আরেকজন নেতার বেগম মানে স্ত্রী, এবং তাদের ছেলেরা সব কিছুতে আধিপত্য দেখাবে, এই প্রবণতার পরিবর্তন প্রয়োজন। খুবই গুরুত্বপূর্ণ বার্তাগুলো তিনি এখানে দিয়েছেন যে একজন নেতার কন্যা মানে একজন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আর আরেকজন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া, এবং তাদের ছেলেরা মানে সজীব ওয়াজেদ জয় বা আগামী দিনে বিএনপি থেকে নির্বাচন হলে যিনি প্রধানমন্ত্রীর পদে যাবেন সেটা হচ্ছে তারেক রহমান। তো তাদেরই যে আধিপত্য, এটাকে তিনি পছন্দ করছেন না। তিনি বলছেন যে এই যে সিস্টেমটা, এটার পরিবর্তন প্রয়োজন। প্রায় 54 বছরের এই বাস্তবতা থেকে বের হয়ে আসতে একটা পরিচ্ছন্ন অভিযান দরকার। আইন প্রণয়ন করে নতুন কিছু করার প্রয়োজনীয়তার কথাও বলেছেন এই ব্রিটিশ এমপি। ঢাকা সফররত ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রতিনিধি দলের সম্মানে আপনার এক সংবাদ সম্মেলনে রূপা হক বলছিলেন, আমরা দেখেছি তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও দেখা করেছেন, অনেক কিছুই এখানে আমরা যদি দেখি। আর অপপ্রচার বন্ধে ব্রিটিশ পার্লামেন্টে ভূমিকা রাখতে রূপা হকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, কারণ বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে যেই ভারতের গণমাধ্যমগুলো বা বিভিন্ন মিডিয়া থেকে প্রকাশিত হচ্ছে। তো তিনি বলছেন যে এগুলো যেন এটা বিএনপির পক্ষ থেকে এখানে বলা হয়েছে। যাই হোক, এখন ওনার এই বক্তব্যটা প্রকাশিত হবার পর কেউ কেউ বলছেন যে তাহলে কি ভাই ওইটাই ঘটবে? না, ওইরকম কিছু আসলে ঘটবে না। বরাবরই বলি, শেখ পরিবার ব্যতীত আওয়ামী লীগ অন্তত আরও একটা জেনারেশন বা একটা দশক এটা সহজে অ্যাস্টাবলিশড হবে না, কারণ বিএনপিকে ভাঙার অনেক খেলা চলছে। আওয়ামী লীগ সরকারও ট্রাই করছে, কিন্তু মূল বিএনপি তারা কিন্তু ঠিকই ছিল। তারেক রহমান দেশে আসেন না, বেগম খালেদা জিয়া কার্যত রাজনীতির মাঠে ছিলেন না, কিন্তু বিএনপি ওই যে মূল বেসিসটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারেক জিয়া, বেগম খালেদা জিয়া, এদের বাহিরে গিয়া পুরো বিএনপি এক হইয়া যদি কোনো একটা টিম করে, আর তারা যদি একদিকে দাঁড়ায়, বিপরীত দল টিম করতে পারবে, কিন্তু জনগণ তাদেরকে মেনে নেবে না। বাংলাদেশের এই ব্লাড ইস্যুটা আলাদা। আবার আওয়ামী লীগের বেলাও সেম। শেখ পরিবারকে বাদ দিয়ে যদি আওয়ামী লীগের রাজনীতি করানোর চেষ্টা করা হয়, তাহলে আপনার মনে হয় যে আওয়ামী লীগের রাজনীতি টিকবে না। কখনো সজীব ওয়াজেদ জয়, অথবা মিনিমাম লেভেলে শেখ রেহানা, অথবা ওনার মেয়ে, অথবা শেখ হাসিনার মেয়ে, মানে এই জেনারেশনটা কাজে লাগবে। কিন্তু নর্মালি আপনার এইটার বিপরীতে নতুন কোনো কিছু করার, আইন করে, সংস্কার করে প্রয়োজনীয়তা অনুভব করছেন রূপা হক। এখন ওনার এই পরামর্শ কি সরকার নিবে নাকি নিবে না,
আমার মনে হয় নিবে না, কারণ অন্তর্বর্তী সরকারের এত সাহস হবে না, এটাতে তিনি বিপদে পড়বেন। বাংলাদেশের প্রেক্ষাপট হচ্ছে, বাস্তবতা হচ্ছে এইটাই। তো যাই হোক গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে বেগম খালেদা জিয়ার দেশ থেকে কেন্দ্র করে তিনি যে লন্ডনে গিয়েছেন, অন্যদিকে আওয়ামী লীগেরা কীভাবে মানে একটা সুযোগ পেয়েছে, ভারত বাংলাদেশের বর্ডারের মধ্যে কি হচ্ছে, বিশেষ করে ভারত বাংলাদেশের বর্ডারের মধ্যে কিন্তু অনেক কিছুই হচ্ছে, বিজিবি বিএসএফের মধ্যে ঝামেলা হচ্ছে, সাধারণ মানুষরা জড়িত হচ্ছে, এইসব নিয়ে কিন্তু এখানে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। গাইজ, এখানে কিন্তু মানে তাদের কথাগুলো শুনে আমরা অনেক কিছুই বুঝতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে। আপনারা তো সবাই জানেন যে দেশের এই অস্থিতিশীল পরিবেশটা কিন্তু শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরই হয়েছিল, মানে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানোর পর হয়েছিল। সাধারণ শিক্ষার্থীরা কঠিন আন্দোলন করেছিল এবং তাতেই কিন্তু শেখ হাসিনা দেশ থেকে মানে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল এবং ভারতে যায়। তারপর থেকেই এইসব হচ্ছে। দর্শক, এইসব নিয়ে আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।